আর প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সঙ্গে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে তোমাদের যারা ক্লাস 12-এর স্টুডেন্ট এবং তোমাদের সামনে যে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা এসেছে, এই পরীক্ষায় ইংরেজিতে তোমাদের দেখো সিলেবাসের মধ্যে একটি কবিতা রয়েছে, আওয়ার ক্যাসোলিনা ট্রি। এই কবিতাটির থেকে কিছু এমসিকিউ প্রশ্ন যেগুলো আমি তোমাদের সঙ্গে এই ভিডিওয়ে আলোচনা করছি। আমি এখানে তোমাদের জন্য 36টা প্রশ্ন, আমি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য রাখছি। আশা রাখছি এই কটি সলভ করলেই কিন্তু তোমাদের মোটামুটিভাবে এই কবিতা থেকে কোনো এমসিকিউ প্রশ্ন হয়তো আর আটকাবার মতন থাকবে না, তোমরা সবগুলোই উত্তর করে আসতে পারবে। তো খুব ভালো করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং এই কোশ্চেনগুলোকে একটু মনে রাখবে। তো চলো প্রথম কোশ্চেন দেখে নিই। আওয়ার ক্যাসোলিনা ট্রি ইজ রিটেন বাই। ক্যাসোলিনা কবিতাটি লিখেছেন কে? এর উত্তর তোমরা দেখো, তরু দত্ত। তরু দত্ত, একের বি অপশনটা তোমরা দাগাবে। নেক্সট চলে এসো। তরু দত্ত রোট পোয়েমস বোথ ইন। তরু দত্ত সাধারণত আমরা জানি যে দুটি ভাষায় উনি কবিতা লিখেছিলেন। এখানে দেখো সবগুলোর ভেতরেই দুটো করে অপশন দেওয়া রয়েছে। তোমাদের এখানে কারেক্ট অপশন পিক করতে হবে, অপশন সি, ইংলিশ এবং ফ্রেঞ্চ, এই দুটি ভাষায়। এরপরে তৃতীয় প্রশ্নটি দেখে নাও। আওয়ার ক্যাসোলিনা ট্রি ইজ এ পোয়েম পাবলিশড ইন, মানে এই কবিতাটি কত সালে প্রকাশিত হয়েছিল? তোমাদের কারেক্ট অপশন কিন্তু 1881, অর্থাৎ অপশন এ এই প্রশ্নের উত্তরটা কিন্তু ঠিক হবে। এবার চতুর্থ প্রশ্নে চলে এসো। এখানে দেখা যাচ্ছে কি, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ আওয়ার ক্যাসোলিনা ট্রি। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মনে রাখবে। যদি বলে হোয়াট কাইন্ড অফ পোয়েম, তাহলে কিন্তু তোমাকে এটা একটা ব্যালাড জাতীয় কবিতা, এটাকেই তোমাকে কিন্তু চুজ করতে হবে। অর্থাৎ 4-এর বি অপশনটা কিন্তু তুমি এখানে টিক দেবে, কারণ এখানে ওডও নয়, এলিজিও নয় বা এপিকও কিন্তু এটা নয়, এটা হচ্ছে একটা ব্যালেড কবিতা। চলে এসো পঞ্চম প্রশ্নে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য পোয়েম। এই কবিতাটির ফর্মটা কি? তো সেই ক্ষেত্রে আমরা 4 প্রকারের অপশন এখানে দেখতে পাচ্ছি, লিরিক, এপিক, স্যাটায়ার এবং মক এপিক। এর মধ্যে তোমাদের কিন্তু চুজ করতে হবে অপশন এ, অর্থাৎ লিরিক। চলে এসো 6 নম্বর প্রশ্নে। হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম। এই কবিতায় স্পিকার হিসেবে কাকে আমরা দেখতে পাচ্ছি? এখানে অপশন সি তে চলে এসো, এ পারসন রেমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি। এই অপশনটা কিন্তু তোমরা চুজ করবে। অর্থাৎ এখানে একজন ব্যক্তির কথা বলা হচ্ছে, কবি যেটা নিজেই সে তার চাইল্ডহুড মেমোরিজ, অর্থাৎ শৈশবের যে স্মৃতি, সেগুলো সে স্মরণ করছে, একটা গাছের নিচে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে এই স্মৃতিগুলোকে স্মরণ করছে। তো তোমরা এখানে অপশন সি তে চলে এসো, অপশন সিটা তোমরা চয়েস করবে। তার আগে আরেকটি কথা তোমাদের বলে রাখি, আমার এই আওয়ার ক্যাসোলিনা ট্রি কবিতাটি কিন্তু আমি এর ব্যাখ্যা সহ সম্পূর্ণ কবিতাটির বিশ্লেষণ তোমাদের জন্য রেখেছি। চাইলে তোমরা প্রথমে ওই ভিডিওটি দেখে চলে আসতে পারো। তো চলো আমরা 7 নম্বর প্রশ্নে যাই। সেখানে আমরা কি দেখছি, হোয়ার ইজ দ্য ট্রি লোকেটেড অ্যাকর্ডিং টু দ্য পোয়েম। মানে এই কবিতা অনুসারে গাছটি কোথায় লাগানো ছিল বলে বলা হয়েছে। সেখানে দেখো অপশন সি তে চলে যাও, ইন দ্য গার্ডেন অফ দ্য পোয়েটস চাইল্ডহুড হোম। অর্থাৎ এখানে যে শৈশবের যে তার ছেলেবেলার যে বাড়িটা ছিল, সেই বাড়ির তার যে গার্ডেন ছিল, তার বাগান, সেই পোয়েটের সেই বাগানেই কিন্তু এই গাছটি লাগানো ছিল। এবার অপশন ডি তে 8 নম্বর চলে এসো, 8 নম্বর প্রশ্ন। সেখানে আমরা কি দেখছি, দ্য পোয়েটস অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য ট্রি ক্যান বি কল্ড। মানে এখানে কবি গাছটির প্রতি যে ধরনের একটা মানসিক আবেগ বা তার যে অভিব্যক্তি সেটা ব্যক্ত করেছেন, সেটা কিভাবে, সেটাকে আমরা কি হিসেবে ব্যক্ত করতে পারি? এটাকে আমরা অবশ্যই বলবো অ্যাফেকশন। অর্থাৎ 8-এর বি এই অপশনটা কিন্তু এখান থেকে তোমাদের পিক করতে হবে। চলে এসো 9-এর প্রশ্নে। যেখানে আমরা কি দেখছি, হোয়াট ডাজ দ্য পোয়েম রিভিল অ্যাবাউট দ্য পোয়েটস চাইল্ডহুড। এখানে কবিতায় কবির যে ছেলেবেলা, সেই সম্পর্কে এই কবিতায় আমরা কি জানতে পারছি? তার মানে তার ছেলেবেলাটা কেমন ছিল, এইটি আমাদের কিন্তু উত্তরে আসতে হবে। সেখানে আমরা চলে যাব অপশন সি তে, ইট ওয়াজ হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি। মানে এটা ছিল অত্যন্ত সুখকর একটা অভিজ্ঞতা এবং তিনি খুব স্বাধীনভাবে কিন্তু ঘোরাফেরা করতেন। 10 নম্বর প্রশ্নে চলে আসি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দ্য হিউজ পাইথন হেয়ার ইজ। এখানে
কবিতার শুরুতেই তোমরা কিন্তু এই লাইনটা দেখতে পাবে, এখানে পাইথনের সঙ্গে কিন্তু একটা কিছুর তুলনা করা হয়েছে। কার তুলনা করা হয়েছে? দ্য ক্রিপার, অর্থাৎ এখানে যে লতাটা গাছটাকে জড়িয়েছিল সেইটার সঙ্গে কিন্তু পাইথনের তুলনা করা হয়েছে, যার ফলে আমরা এখানে 10-এর অপশন বিতে চয়েস করব এবং অপশন বিটাকে আমরা টিক মার্ক দেবো। চলে এসো 11 নম্বরে। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? হাউ ডাজ এ ক্রিপার ওয়াইন্ড আপ দ্য ক্যাশোরিনা ট্রি। আমরা দেখেছি, আমরা একটু আগে আমি বললাম যে এই লতা পাতাটা, যে লতাটা একটা বৃহৎ লতা যেটা তার ঘিরে ওই গাছটিকে জড়িয়ে ওপরের দিকে উঠেছিল এবং সেটা কেমনভাবে জড়িয়েছিল সেটা কিন্তু তোমাকে ওই আগের প্রশ্নের উত্তরের সঙ্গে এর মধ্যে অনেকটা কিন্তু সাদৃশ্য খুঁজে পাচ্ছ, যেখানে অপশন এতে দেখো, রাউন্ড অ্যান্ড রাউন্ড লাইক এ পাইথন মেকিং ডিপ উন্ডস আপ টু ইটস সামিট, অর্থাৎ গাছটাকে সেই লতাটা এমনভাবে জড়িয়ে রেখেছে এবং একদম মগডাল পর্যন্ত চলে গেছে, যেখানে তার দেখা যাচ্ছে সেই গাছটার ভেতরে কিন্তু কিছু ক্ষতও কিন্তু সৃষ্টি হয়েছে। চলে এসো 12 নম্বর প্রশ্নে। এখানে একটা ফিগার অফ স্পিচ অর্থাৎ একটা কাব্য অলঙ্কারের প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। দেখো, like a huge python winding round and round, what literary device does the poet use to describe the keeper? এখানে ক্রিপারকে বর্ণনা করতে গেলে কবি এখানে কোন ধরনের কাব্য অলঙ্কারটা ব্যবহার করেছেন? তোমাদের একটা খুব সহজ কথা বলে দিই, যে লাইনের মধ্যে একটা তুলনা বোঝাতে গেলে লাইক এবং অ্যাজ শব্দ ব্যবহার করা থাকবে, তোমরা অবশ্যই কিন্তু সেটাকে সিমিলি এই কাব্য অলঙ্কারে অভিহিত করবে, অর্থাৎ ফিগার অফ স্পিচের নামটা কিন্তু এক্ষেত্রে আমরা বলবো সিমিলি। সিমিলির নিয়মটা তাহলে ভালো করে মনে রেখো, যখন কোনো তুলনা বোঝাবে এবং সেটা যদি লাইক এবং অ্যাজ দিয়ে হয় তাহলে নিশ্চয়ই তোমরা সেটাকে সিমিলি এই ফিগার অফ স্পিচে ক্লাসিফাই করবে। চলে এসো 13 নম্বর প্রশ্নে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি ইজ। এখানে গাছটির যে ট্রাঙ্ক মানে তার কাণ্ড, সেই কাণ্ডটাকে এখানে আমরা কি হিসেবে বর্ণনা করা হয়েছে? রাগেড, অপশন ডি রাগেড, অর্থাৎ এটা খসখসে। গাছটার চামড়া বা তার যে অবয়ব বা গাছটার যে ছাল সেটাকে কিন্তু রাগেড হিসেবে আমাদের এখানে কবি বর্ণনা করেছেন। চলে এসো 14 নম্বর। অন দ্য ট্রাঙ্ক অফ দ্য ট্রি দ্য ক্রিপার মেক্স। এইবার গাছের যে কাণ্ডটার কথা বলা হলো সেখানে ক্রিপারটা তাকে জড়িয়ে ধরে আছে, সেখানে সে কি সৃষ্টি করেছে, মানে কোন জিনিসটা ওই গাছের কাণ্ডে আমরা লক্ষ্য করছি, কবি লক্ষ্য করছেন? সেখানে আমাদের উত্তর হবে অপশন এ ডিপ স্কার্স, অর্থাৎ গভীর কিছু ক্ষত। এটাকেই কিন্তু কবি এই কবিতায় বর্ণনা করেছেন। চলে এসো 15 নম্বরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ক্যাশোরিনা ট্রিজ ক্রিপার ক্লাইম্বস আপ টু ইটস ভেরি। এবার তোমাকে এখানে একটা গ্যাপ রাখা হয়েছে। এখানে দেখো, আমরা যে লতাটার কথা আলোচনা করছি সেই লতাটা ওই গাছটিকে ধরে একেবারে গাছটির মগডাল পর্যন্ত চলে গেছে, অর্থাৎ এখানে আমরা চলে যাব 15 নম্বরে অপশন বি অর্থাৎ সামিট এই উত্তরটাতে। এবার আমরা চলে আসি 16 নম্বর অপশনে। দ্য পোয়েট ইম্যাজিনস দ্যাট দ্য সামিট অফ দ্য ট্রি হ্যাজ রিচড দ্য। এখানেও কিন্তু তোমাকে কবিতাটা খুব ভালো করে না পড়লে কিন্তু তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে না, যেখানে কবি কিন্তু কল্পনা করেছেন যে গাছটির মগডাল যেখানে গিয়ে পৌঁছেছে সেখানে কি মনে হচ্ছে তার নিচে থেকে দেখে, যেন এটা স্পর্শ করছে কোথায় পৌঁছে যাচ্ছে? অপশন সি স্টার্স, অর্থাৎ যেন মনে হচ্ছে তারাদের এটা স্পর্শ করছে। চলে এসো 17 নম্বর কোশ্চেনে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স। দেখো, ওই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এই অপশনের মধ্যেও রয়ে গেছে, যেখানে আমরা সামিটটাকে ওই তারার সঙ্গে স্পর্শ করছে বলে মনে হচ্ছে, আমরা এটা বুঝতে পারছি। যার ফলে হোয়াট ডাজ দ্য লাইন ইন্ডিকেট, অর্থাৎ এই লাইনটার মাধ্যমে কবি কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন অপশন সি অর্থাৎ দ্য ট্রি ইজ ভেরি টল, অর্থাৎ গাছটি খুবই লম্বা, এটাই উনি বোঝাতে চাইছেন। 18 নম্বর প্রশ্নে কি প্রশ্ন রয়েছে দেখো, ডিউ টু দ্য এমব্রাস অফ দ্য ক্রিপার দ্য আদার ট্রি উড হ্যাভ। এবার দেখা গেল এই কবিতায় কিন্তু উনি আবার এইটাই বর্ণনা করেছেন। খুব ভালো করে যদি কবিতাটিকে গো থ্রু তোমরা করে থাকো তাহলে নিশ্চয়ই এই জায়গাটা তোমাদের মনে আছে। সেখানে আমরা দেখতে পাবো যে এই ক্রিপারটা যেভাবে গাছটাকে জড়িয়ে ধরে আছে, অন্য কোনো গাছ যদি গাছের মধ্যে যদি এই ক্রিপারটা এইভাবে সেই গাছটাকে জড়িয়ে ধরতো তাহলে হয়তো গাছটা মরে যেত। তাহলে এখানে তোমাদের কি অপশন সিতে চলে এসো, অন্য কোনো গাছের ক্ষেত্রে সেটা কিন্তু তার মৃত্যুর সামিল হতো, অর্থাৎ ডায়েড। 18 সি দাগের অপশনটা কারেক্ট। এবার চলো 19 নম্বর। সেখানে কি দেখতে পাচ্ছি আমরা, এ ক্রিপার ক্লাইম্বস ইন হুজ এমব্রাস বাউন্ড নো আদার ট্রি কুড লিভ। দেখো, এটাই এই লাইনটাই কিন্তু এই কবিতার মধ্যে বর্ণনা করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে এই ক্রিপার অর্থাৎ এই লতাটা এমনভাবে গাছটাকে জড়িয়ে ধরেছে যে অন্য কোনো ট্রি কিন্তু বেঁচে থাকতে পারতো না।
এখানে ক্যাসুরিনা ট্রি সম্পর্কে এই লাইনের মাধ্যমে কি বলা হয়েছে? চলে এসো, এখানে আমরা তাহলে উত্তরটা কি হবে? এখন অপশন বি 19 দাগে, যে ট্রি ইজ ভেরি স্ট্রং, অর্থাৎ গাছটি কিন্তু খুবই শক্তপোক্ত, যার ফলেই কিন্তু সে এই লতার পেঁচিয়ে ধরাটাকে সে সহ্য করে নিচ্ছে। এবার চলে এসো 20 নম্বর অপশনে। হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য ট্রিজ অ্যাপিয়ারেন্স? এখানে গাছটির যে দৃশ্যমানতা, অর্থাৎ গাছটাকে তিনি যেভাবে দেখেছেন তার বাহ্যিক রূপটাকে উনি কিভাবে বর্ণনা করেছেন? অপশন এ টল অ্যান্ড ম্যাজেস্টিক, অর্থাৎ গাছটি খুবই লম্বা এবং ম্যাজেস্টিক মানে হচ্ছে গাছটাকে দেখে তার খুব রাজকীয় বলে মনে হতো। অপশন এ কারেক্ট অ্যান্সার। এবার চলে এসো 21 নম্বর। 21 নম্বরে দেখো রাইম স্কিমের ওপর একটা প্রশ্ন দেওয়া হয়েছে। রাইম স্কিমটা তোমরা কি করে বুঝবে? দেখো আমি তোমাদের একটা খুব সহজ করে বিষয়টা বলি। যে কোনো লাইন তোমরা পড়বে, যেমন আমরা প্রথম লাইন, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টে লাইন এখানে দেওয়া আছে। প্রত্যেকটা লাইনের শেষ শব্দটিকে তোমরা ভালো করে খেয়াল করো এবং সেই শব্দটির সঙ্গে কোন লাইনে অন্য শেষ শব্দটার সঙ্গে সেটা মিলছে এইটিকে তোমরা মেলাবে। এবং প্রথমটাকে আমরা যদি ধরো, আমরা এই লাইনটা পড়ি, লাইক এ পাইথন ওয়াইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, এই রাউন্ড শব্দটার উপরে কিন্তু আমরা এ বললাম, মানে এই শব্দটাকে আমরা এ ধরলাম। এবার দেখো দ্বিতীয় লাইনে কি আছে? দ্য রাগেড ট্রাঙ্ক ইনডেন্ডেড ডিপ উইথ স্কার্টস, নিশ্চয়ই এই রাউন্ডের সঙ্গে এই স্কার্টসটা মিশেনি, সুতরাং এটাকে আমরা বি ধরবো। মিলছে না বলে তাহলে আমরা ওটা মানে এটাকে বি এই হিসেবে আমরা ধরবো। আবার দেখো 3 নম্বর লাইনে আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, তাহলে দেখো স্কার্স এবং স্টার্স, তাহলে এই দুটো মিলে গেছে, তাহলে বি এর সঙ্গে বি মিলে গেছে, তাহলে এ বি বি এই অবধি চলে এলাম। এইবার দেখো লাস্ট লাইনে কি বলছে? ক্রিপার ক্লাইমস ইন হুজ এমব্রাসেস বাউন্ড, তাহলে এখানে বাউন্ড, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রাউন্ড প্রথম লাইনে পেয়েছিলাম, চতুর্থ লাইনে বাউন্ড পেয়েছি, তার মানে এ বি বি এ, অর্থাৎ অপশন সিতে এটা তোমরা উত্তর করবে। হোয়াট হ্যাংস ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাসুরিনা ট্রি? ক্যাসুরিনা ট্রির যে উপরের ডাল, সেখান থেকে আমরা কোন জিনিসকে ঝুলে থাকতে দেখছি? নিশ্চয়ই তোমরা কবিতাটা পড়েছো এবং সেখান থেকে তোমরা এই উত্তরটা নিশ্চয়ই করতে পারবে। সেটাকে আমরা বলবো নিশ্চয়ই ফ্লাওয়ার। উই গো ফর অপশন সি, আমরা সি দাগের অপশনটাকেই চুজ করব। নেক্সট চলে এসো 23 নম্বর প্রশ্নে। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ক্লাস্টার অফ ফ্লাওয়ার হ্যাঙ্গিং ফ্রম দ্য বাউস অফ দ্য ক্যাসুরিনা ট্রি? ক্যাসুরিনা ট্রি থেকে যে ফুলগুলো ঝুলে আছে সেই ফুলগুলোর কালারটা কি? কবিতাটা খুব ভালো করে পড়ে থাকলে তোমরা এটাও নিশ্চয়ই তোমাদের মনে আছে, এই ফুলের কালারটা নিশ্চয়ই ক্রিমজন। ক্রিমজন কালারটার কথা উনি এখানে উল্লেখ করেছেন। ক্রিমজন মিন্স হচ্ছে রেড। আমি আবার তোমাদের বলবো, এই ভিডিওটা দেখবার আগে তোমরা ক্যাসুরিনা ট্রি কবিতাটির বিশ্লেষণটি আমার চ্যানেলে আমি কিন্তু করেছি এবং ওই ভিডিওতে তোমরা একবার দেখে আসলে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের কাছে একেবারে খুব জলের মতন সহজ হয়ে যাবে। চলো এবার অপশন 24 নম্বর। দ্য জায়ান্ট ইন দ্য পোয়েম ইজ, এখানে জায়ান্ট অর্থাৎ দৈত্য। দৈত্য বলতে কবি কোন জিনিসটাকে বুঝিয়েছেন? নিশ্চয়ই আমাদের কাছে দৈত্য বলতে উনি ক্যাসুরিনা ট্রিটাকেই বুঝিয়েছেন, যে অত্যন্ত শক্তপোক্ত এবং যাকে জড়িয়ে ধরা লতাটাও কিন্তু একে কিন্তু আঘাতপ্রাপ্ত করেছে, কিন্তু একে মেরে ফেলতে পারেনি, সুতরাং একে আমরা জায়ান্ট বলে অভিহিত করতে পারি। চলো 25 নম্বরে। দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার অ্যাজ এ, এবার এই গাছটাতে যখন এই লতা পাতাগুলো জড়িয়ে ধরছে তখন তাকে দেখতে কেমন দেখাচ্ছে? অ্যাজ এ স্কার্ফ, অর্থাৎ একটা ওড়নার মতন। এটাকে কিন্তু তোমরা কবিতায় এই লাইনটাও পেয়ে যাবে, যেখানে দ্য ট্রি ওয়ার্স দ্য ক্রিপার অ্যাজ এ স্কার্ফ, অর্থাৎ অপশন এ, 25-এর অপশন এ। এবার চলে এসো দ্য ট্রি ওয়ার্স দ্য স্কার্ফ লাইক ক্রিপার। দেখো এই ওই আগের প্রশ্নের উত্তরটা কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, দ্য ট্রি ওয়ার্স দ্য স্কার্ফ লাইক ক্রিপার। এখানে ক্রিপার যখন তাকে জড়িয়ে ধরেছে, অর্থাৎ এই ক্রিপারটা যখন তাকে জড়িয়ে রেখেছে, সেটা কেমনভাবে? সেটা অত্যন্ত গ্যালেন্টলি, মানে সাহসিকতার সঙ্গে। উই গো ফর অপশন বি। এই গ্যালেন্টলি কথাটাও কিন্তু তোমরা ওই কবিতাতেই কিন্তু পেয়ে যাবে। নেক্সট চলে এসো 27 নম্বরে। হুইচ ফ্রেজ ডাজ ডিসক্রাইব দ্য ক্যাসুরিনা ট্রি ইন দ্য পোয়েম? এখানে অনেকগুলো লাইন দেখো বর্ণনা করা হয়েছে, অনেকগুলো এক্সপ্রেশন বর্ণনা করা হয়েছে, যেটা সব থেকে ভালোভাবে এই গাছটাকে বর্ণনা করছে সেটা কোনটা? এ জায়ান্ট ওয়ার্স দ্য স্কার্ফ, অর্থাৎ উই গো ফর অপশন এ। এই প্রশ্নটার উত্তর 27-এর প্রশ্নের উত্তর কিন্তু এ দাগটা করবে। চলে এসো 28 নম্বরে। দ্য ফ্লাওয়ার্স অফ দ্য ট্রি অ্যাট্রাক্ট।
অর্থাৎ এই গাছের যে ফুলগুলো, যেটাকে আমরা ক্রিমজন ফ্লাওয়ার বা গুচ্ছ গুচ্ছ ফুল বা ক্লাস্টার হিসেবে গাছটার মধ্যে যেগুলো ঝুলে আছে বলে আমরা লক্ষ্য করেছি, সেই ফুলগুলো কোন জিনিসকে আকর্ষণ করছে? দেখো এখানে বার্ডস এবং বিজ দুটোই আসবে, অর্থাৎ বার্ডস পাখিরাও আসে এবং মৌমাছিরাও আসে। সুতরাং আমাদের উত্তর হয়ে যাবে 28-এর ডি, অর্থাৎ বোথ বার্ডস অ্যান্ড বি। এইবার চলো 19 নম্বর। অ্যাট নাইট দ্য গার্ডেন গেটস ওভারফ্লোড বাই এ সুইট সং হুইচ অ্যাকচুয়ালি রেফার্স টু দ্য। এবার কবি যখন এই গাছটার বর্ণনা দিচ্ছেন রাতের বেলার, তখন উনি বলছেন যে এইখানটায় চারিদিকে একটা গানে মুখরিত হতো চারিদিকটা, সেটা কে গাইতো? এখানে আসলে কার কথা কবি বলতে চেয়েছেন? নিশ্চয়ই এখানে সং অফ বার্ডস, অর্থাৎ পাখিদের গানের কথাই কবি বলতে চেয়েছেন। তাহলে উই গো ফর অপশন এ, 29 নম্বর প্রশ্নের উত্তর এ। এবার দেখো দ্য সুইট সং ইজ হার্ড। এখানে যে পাখির সুন্দর কণ্ঠস্বর শোনা যায়, পাখির গানটি চারিদিকে মুখরিত হয়, সেটা কখন শোনা যায়? সেটা শোনা যায় নাইট, অর্থাৎ রাত্রিবেলাতে শোনা যায়। উই গো ফর অপশন এ, 30-এর। এবার 31 নম্বর প্রশ্ন দেখো দ্য ডার্কলিং সং সিমস। এবার এই যে রাত্রিকালীন যে ডাকটা বা আওয়াজটা উনি শুনতে পাচ্ছেন, সেটা দেখে ওর কি উপলব্ধি হয়েছিল? এখানে তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, এটা অপশন সি, টু হ্যাভ নো ক্লোজ। অর্থাৎ গানটা শুনে ওর মনে হয়েছিল, ডাকটা শুনে ওর মনে হয়েছিল এই ডাকের বোধহয় কখনো শেষ হবে না। তাহলে উই গো ফর অপশন সি, 31 নম্বরের প্রশ্নে। এবার 32 নম্বর দেখো সাং ডার্কলিং ফ্রম আওয়ার ট্রিজ। হিয়ার ডার্কলিং রেফার্স টু। এখানে আবার দেখো রাত্রিবেলাতে যে সঙ্গীতটা শোনা যায় ওই গাছটির থেকে, সেটা এখানে রাত্রিকালীন যে আওয়াজটা কার কাছ থেকে আসছে? এ বার্ড, আমরা আগেই উল্লেখ করলাম। তাহলে 32-এর বি, উই গো ফর বি অপশন, 32 নম্বর অপশনে। এবার চলে এসো 33 নম্বরে। দ্য পোয়েট লুকস অ্যাট দ্য ক্যাজুরিনা ট্রি থ্রু দ্য হার কেসমেন্ট। কবি এখানে যখন উনি বর্ণনা করছেন কবিতাটিতে, উনি বলছেন যখন আমি আমার জানালাটা খুলে দিই, তখন আমি কখন সেই জানালাটা খুলি, এবং প্রথম দৃষ্টিটাই কিন্তু গিয়ে ওই ক্যাসুরিনা ট্রির ওপর দিকেই পড়ে, এবং সেটা কিন্তু অ্যাট ডন, অর্থাৎ খুব ভোরবেলাকে বলা হয় অ্যাট ডন। এই কথাটাই কিন্তু উনি অপশনে মানে ওই কবিতায় বলেছেন, যার ফলে আমাদেরকে এখানে অপশন হিসেবে ডি অপশন চুজ করতে হবে, 33-এর ডি। এবার চলে এসো 34 নম্বরে। হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং দ্য পোয়েট ইজ ডিলাইটেড টু লুক অ্যাট ইন দ্য মর্নিং হোয়েন শি ওপেন্স দ্য উইন্ডো। যখন কবি খুব সকালবেলাতে তার এই জানলাটা খুলে দেন, তখন তিনি প্রথম যে দৃশ্যটা দেখেন, সেটা কোন দিকে তার চোখটা গিয়ে পড়ে? আমি আগে উল্লেখ করলাম, উই গো ফর অপশন এ, ক্যাজুরিনা ট্রি। অর্থাৎ প্রথম তার দৃষ্টিটাই গিয়ে পড়ে ওই ক্যাজুরিনা ট্রিটার ওপরে। এবার চলে এসো 35 নম্বর। হাউ ডাজ দ্য পোয়েট ফিল হোয়েন হার ক্যাসমেন্ট ইজ থ্রোন ওয়াইড ওপেন ইন দ্য মর্নিং। কবির কি অনুভূতি হয় যখন উনি প্রথম তার জানলাটার কপাটটা খুলে দেন খুব সকালবেলাতে? তখন তিনি দেখে কি অনুভূতি হয়? শি ওয়াজ ডিলাইটেড। তিনি অত্যন্ত আনন্দিত হন। তাহলে উই গো ফর অপশন সি। এবার চলে এসো আজকের সেটের শেষ প্রশ্ন। দ্য বেবুন ইজ সিন মোস্টলি ইন। এখানে বেবুন অর্থাৎ একটা বানরের কথা বলা হয়েছে, যেটা একটা গ্রে কালারের বানর, যেটা একদম ওই গাছটার মগডালে বসে থাকে। এবং এখানে যে সিজনটার কথা উল্লেখ করা যে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখবে এইটা কিন্তু উইন্টার সিজনের কথা বলা হয়েছে। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 36-এর সি অপশন। তাহলে আজকে আমি তোমাদের এই 36টা প্রশ্ন দিলাম। এরপরের সেটে আমি আবার অন্য কবিতা বা অন্য গল্পগুলো নিয়েও আলোচনা করব, এবং এর থেকে আরও কিছু যদি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে আসে তোমাদের পরীক্ষার আগে, আমি তাহলে নিশ্চয়ই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও এই অবধি।